সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে ডাক্তার মোহাম্মদ খালিদ বিন ইসমাইল। ডিসিএইচ পাশ করেছি আর এফসিপিএস পার্ট টু ট্রেনিং করছি। শুধু আমি নিজেও মিড টার্ম পাশ করেছি জানুয়ারি 26-এ। আজকে আমরা এখানে একত্রিত হচ্ছি আমাদের এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স এর এক্সাম ব্যাচ নিয়ে কথা বলার জন্য। এটা হচ্ছে আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা দুইটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে ফিলিং শেয়ারিং। ফিলিং শেয়ারিং করবেন আমাদের ডক্টর সাবরিনা সুলতানা আপু। আপু হচ্ছে এমবিবিএস, ডিসিএইচ এবং এফসিপিএস পার্ট টু মিড টার্ম পাস করেছেন, পার্ট টু ট্রেনিং করছেন ডক্টর আমার খান শিশু হসপিটাল এবং শিশু হসপিটাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। চাইল্ড। পাশাপাশি হচ্ছে আপু সেখানকার আবার মেডিকেল অফিসার হিসেবেও কর্মরত আছেন। আমাদের সাথে স্পিকার এবং গেস্ট হিসাবে থাকবেন আমাদের ডক্টর আসাদ তারান্নম আপু। আপু হচ্ছে এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, বিসিএস হেলথ, সাথে এমসিপিএস পাশ করেছেন আপু গত বছরে। এই বছর এফসিপিএস পার্ট টু পাশ করেছেন পেডিয়াট্রিক্সে এবং রেজিস্ট্রার হিসাবে দায়িত্বরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের আপুরা এবং দুজন আপুই আমাদেরকে ব্রিফলি অনেক কিছুই বলবেন। আমি জাস্ট একটু শুরু করছি এই জন্য যে এফসিপিএস মিড টার্ম আমরা আহ, এইবার মানে জানুয়ারি 26-এর আগ পর্যন্ত শুনতাম যে খুবই সহজ, বা আমি বসলেই পাশ করবো, এই ধরনের আমাদের একটা টেন্ডেন্সি ছিল। কিন্তু আমাদের এইবারের পরীক্ষার রেজাল্ট যখন আমি দেখছি বা অথবা হচ্ছে আমরা যখন কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করছি, যখন তখন বোঝা যাচ্ছে আসলে এখানে অনেক ট্রিকি বিষয়গুলো চলে এসেছেন, আসছে। এবং হচ্ছে বিশেষ করে এসবি এবং রিটেন, এই পোর্শনটা, বিশেষ করে রিটেন পোর্শনটা, এসবি এবং রিটেন এই পোর্শনটাতে হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যার কারণে আপনি এক্সাম না দিলে অথবা হচ্ছে কোনো একটা জিনিস ভালোভাবে বুঝে না পড়লে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। গতানুগতিক আমাদের যেই আমাদের এখানে সরাসরি কোনো স্পেসিফিকেশন থাকে না, আমাদের হচ্ছে ক্লিনিক্যাল পার্ট থাকে। ক্লিনিক্যাল পার্টে দুইটা পার্টে আমাদের পরীক্ষাটা হয়, একটা হচ্ছে শর্ট কেস এবং হচ্ছে হিস্ট্রিটেক। পাশাপাশি যে অসপি পোর্শনটা সেটা একই দিনে হয়, মানে আলাদা একটা দিনে যে অসপি হয় বিষয়টা তা না। ওই যেই দিনই ক্লিনিক্যাল পার্ট হবে সেই দিনে অসপি প্লাস হচ্ছে ক্লিনিক্যাল পার্ট, মানে এটা একসাথে হয়। আমরা যেরকম আগে শুনতাম যে সিঙ্গেল ডেতে অসপি হয় পরে আবার ক্লিনিক্যাল, এরকম না। সো এই জিনিসটাও আমাদের একটু জানতে হবে যখন আমরা মিড টার্ম পরীক্ষা দিতে যাব। তাহলে আমাদের হচ্ছে দুইটা দিন আমাদের ভাগ থাকবে, সরি দুইটা পোর্শনে ভাগ থাকবে। একটা পোর্শন হচ্ছে রিটেন পোর্শন এবং একটা হচ্ছে ক্লিনিক্যাল প্লাস অসপি। রিটেন পোর্শনটাতে যেরকম থাকবে সেটা হচ্ছে আমি ডে 1-এ হচ্ছে আমি এসবিএ পরীক্ষা দিব এবং ডে 2-তে হচ্ছে আমি রিটেন পরীক্ষা দিব। এখানে আমাদের এসবিএ থাকবে 50টা, এসবিএ থাকবে 100 মার্কসের, এবং হচ্ছে রিটেন কোয়েশ্চেন 20টা রিটেন কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে পাস করে 100 মার্কসের। এটাতে যখন আপনি ইলিজিবল হবেন দেন হচ্ছে আপনি ক্লিনিক্যালের পাশাপাশি হচ্ছে আপনি একসাথেই হচ্ছে অসপি পরীক্ষা দিবেন, ক্লিনিক্যাল প্লাস অসপি একসাথে। সো ওইখানে 5টা স্টেশন থাকে ইউজুয়ালি, 5টার মধ্যে 4টা স্টেশন হচ্ছে আপনার ক্লিনিক্যাল পার্ট আর একটা স্টেশন হচ্ছে আপনার হিস্ট্রি টেকিং। সেটা শেষ হওয়ার পরে আপনাকে হচ্ছে 10টা অসপি স্টেশন দিতে হবে। সে হচ্ছে 5 মিনিটস করে, সেখানে আপনার 10টা স্টেশন থাকবে। আর যে ক্লিনিক্যাল পোর্শনটা মানে উইথ হিস্ট্রি টেকিং সেটা হচ্ছে আপনার 10 মিনিট করে 5টা স্টেশন, 50 মিনিট। আর অসপি হচ্ছে 5 মিনিট করে 10টা, সেখানেও 50 মিনিট। সো এইভাবে আমাদের হচ্ছে মিড টার্মটাকে আমরা সাজিয়েছে আমাদের। এটা হচ্ছে আপনাদের এক্সাম ব্যাচের ওরিয়েন্টেশন। আমরা এক্সাম সম্পর্কে আরো কিছু শুনবো আপনাদের থেকে, এবং কিভাবে প্রিপারেশন নেবেন, এই সময়টাকে আপনি কিভাবে কাজে লাগাবেন, ক্লিনিক্যাল পোর্শনগুলো কিভাবে পড়বেন, এসবি এবং রিটেন কোয়েশনের প্রিপারেশনটা আসলে কিভাবে পড়লে এবং কিভাবে জানলে আপনি পুরোপুরি 100% অ্যান্সার করতে পারবেন, সেই বিষয়গুলোকে আপনাদের যে প্রিপারেশন সেটাকে আরো কত ভালো শানিত করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা আমাদের প্রোগ্রামে আমরা আমাদের সকল ভাইয়া এবং আপুদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রামে, এবং পরবর্তীতে যারা শুনবেন তাদেরকেও স্বাগত জানিয়ে রাখছি। আমরা আমাদের প্রোগ্রামের প্রথম পোর্শন যেটা সেটা হচ্ছে ফিলিং শেয়ারিং। আমি ফিলিং শেয়ারিং করার জন্য আমাদের ডক্টর সাবিনা আপুকে অনুরোধ জানাচ্ছি। আপুর মিড টার্ম পাস করার পরে যে ফিলিংসটা, এই লম্বা জার্নি 2টা বছর যাওয়ার পরে যে কেমন আনন্দ বোধ করেছেন এবং হচ্ছে আপনার প্রিপারেশনটা কিভাবে নিয়েছেন, আমাদের আপু এবং ভাইদের উদ্দেশ্যে যদি বলতেন।
আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবরিনা সুলতানা। আমার পরিচয় খালেদ মোটামুটি অনেক কিছুই বলে ফেলেছে। নতুন করে আসলে আমি আর কিছু বলবো না, এবং পরিচয় নিয়ে আসলে আমি খুব দীর্ঘায়িত করব না কোনো কিছু। আচ্ছা, আমি একটু অবাক হয়েছি আসলে, যে আসলে এই প্রোগ্রামে আমাকে ডাকাটা, আমি একটু আনকনভেনশনাল টাইপের পাবলিক, মানে হচ্ছে ঠিক সবার সাথে আমার অনেক কিছুই যাবে না, এবং হয়তো আমি যে কথাগুলি বলবো, কথাগুলি কিছুটা হয়তো অনেকে একটু অদ্ভুত ঠেকতে পারে। বাট আমার যেটা হয়েছে, আমি খালেদ আসলে বলে দিয়েছে অলরেডি যে আমি ডিসিএইচ পাশ করেছি খুব রিসেন্টলি। আমি জানুয়ারি 2026-এ মিড টার্ম দিলাম, আর ঠিক এক বছর আগে মানে 2025-এ জানুয়ারিতে আমি ডিসিএইচ কমপ্লিট করেছি। তো আসলে এই একটা বছর আসলে আমার প্রিপারেশন, যে আমি খুব বেশি আমাকে পড়তে হয়েছে মিড টার্মের জন্য, সেটা না। মানে একটা বছর দেখা গেছে যে কোনো কিছু বুঝতে না বুঝতেই আমার মিড টার্মের সময় চলে এসেছে। তো যেটা হয়েছে আমার মিড টার্মের রিটেন, যেটা রিটেনের কথা যদি আমি বলি, তাহলে রিটেনে তো দুইটা ভাগ আছে, আপনারা জানেনই। এসবিএ আছে, এসিকিউ আছে। তো এসবিএ টা যেটা হয়েছে, এসবিএ এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এসবিএ এর কোশ্চেন গুলি, আহ, 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 সেটা তো আসলে একটা সমস্যা হচ্ছে, এই কোশ্চেন গুলি তো আসলে আমরা জানি না, মানে এই কোশ্চেন গুলি আমাদের সমস্যা। তো এর জন্য আসলে প্রিপারেশনের জন্য আমাকে জেনেসিসের উপর ডিপেন্ড করতে হয়েছে। আর এসিকিউ যেটা, যেহেতু ওই কোশ্চেন গুলি আমাদের কাছে আগে থেকে হাতে চলে আসে, মোটামুটি আমরা রিটেনের কোশ্চেন গুলি আমি আগে নিয়ে নিয়েছিলাম, কালেক্ট করেছিলাম আর যারা আগে পরীক্ষা দিয়েছে তাদের থেকে, এবং কোশ্চেন গুলি কালেক্ট করে আমি রিটেন সলভ করা শুরু করে দিই। আর হচ্ছে এসবি এর জন্য আমি জেনেসিসে ভর্তি হয়েছিলাম, মিলি এসবিটা প্র্যাকটিস করার জন্যই। তো আর হচ্ছে আমি এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম। তো এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার পর আসলে আমি সলভ শিট গুলি নিয়ে আমি দেখতাম যে আসলে আমি যে প্রিপারেশন নিয়েছি বা আমি যে রিটেনটা রেডি করে পড়ছি, ওটার সাথে ওই কোশ্চেন গুলি কতটুকু রিলেভেন্ট বা কতটুকু যাচ্ছে, এটুকুই আমি শুধু দেখেছি। আর হচ্ছে আহ, বাকি যেটা ক্লিনিক্যাল পার্ট, যেটা ক্লিনিক্যাল পার্টের জন্য আসলে রিটেন শেষ হওয়ার পর ক্লিনিক্যাল পার্টের প্রিপারেশন যখন আসলো, তখন হচ্ছে আমাদের ইনস্টিটিউশন থেকে এবছর অনেক বেশ বড় একটা গ্রুপ পরীক্ষা দিয়েছে। পার্ট ওয়ান দিয়েছে, আমরা মিড টার্ম দিয়েছি কয়েকজন, পার্ট টু দিয়েছে কয়েকজন। তো যারা পার্ট টু দিচ্ছেন তাদের সাথে আমরা কিছু এক্সামিনেশন দেখেছি। এবং আমাদের ইমার খানের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের স্যার ম্যাডামরা অসম্ভব কোঅপারেটিভ ছিলেন। তো আমরা ওনাদেরকে যখন বলেছি যে আমাদের আসলে এই এই বেসিসে আমাদের মানে এই এক্সামিনেশন গুলো আমাদেরকে দেখতে হবে, তো ওনারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন। পরীক্ষার আগের দিন ওনারা আমাদের এগুলো নিয়ে ওরিয়েন্টেড আমরা ছিলাম, আমাদেরকে দেখানো হয়েছে। আর অসপি যেটা বা অস্কি যেটা, ইন্টারঅ্যাক্টিভ ওরাল, আমাদের আসলে যেটা হয়েছে, আমাদের আগের ব্যাচে যারা আগের সেশন গুলোতে যারা পরীক্ষা দিয়েছে, ওরা আমাদেরকে ডিটেলস অলমোস্ট সবকিছুই বলে রেখেছিল যে এই এই জিনিসগুলি আসবে, আপনাকে এই এই জিনিসগুলি পড়তে হবে। তো মোটামুটি ওই জিনিসগুলো আমরা জানতাম বা ওরিয়েন্টেড ছিলাম। তো অসপি প্রিভিয়াস কোশ্চেন যেগুলি আসে, 10টা সেশনে যা যা আসে, করে ওটা নিয়েছিলাম। কিন্তু মানে থাকে না, 100% তো আসলে আমরা কনফিডেন্ট কেউই ছিলাম না। তো এইভাবে আসলে আহ, মানে কি বলবো, একটা আল্লাহর উপর ভরসা রেখে পরীক্ষা দিয়েছি। আর হয়ে গেছে আসলে। প্রথমে তোমার এটা ঠিক যে পরীক্ষা দেওয়ার পর আমার এসবিএটা মোটামুটি ভালোই হয়েছিল। ঝামেলা হয়েছিল এসিকিউটা নিয়ে। মানে এসিকিউ পরীক্ষা দেওয়ার পর ওখানে কিছু কোশ্চেন আমার কাছে মনে হয়েছে যে এই কোশ্চেন গুলোর জন্য আমি ঠিক রেডি ছিলাম না। এই কোশ্চেন গুলি আসলে নর্মালি আমরা যে সলভ করে এসেছি, যেমন বায়োস্ট্যাট থেকে দুইটা কোশ্চেন এসেছিল পেডিয়াট্রিক্সে, যেগুলো আসলে ওই সময় যখন আমরা লিখছি, তখন ওই সময় আসলে ওই কোশ্চেন গুলি আমি অ্যান্সার ভালো দিতে পারিনি, বা বলতে পারেন যে আমি অ্যান্সার অলমোস্ট করিনি ওগুলো। কারণ আমার মাথায় আসলে আসছিল না। স্বাভাবিকভাবে বায়োস্ট্যাটটা আমরা খুব ভালো পড়ি না, মানে পার্সোনালি আমি বলবো আমি বায়োস্ট্যাট আসলে খুব ভালো করে পড়ে যাইনি। তো বাকি কোশ্চেন গুলো আমি চেষ্টা করেছি 100% যতটুকু সম্ভব আমার পক্ষে বেস্ট আমি দেওয়ার চেষ্টা করেছি। তো এইটা একটা সমস্যা আমার কাছে মনে হয়েছে, যে বায়োস্ট্যাটটা আসলে আমাদের আরেকটু বেশি পড়তে হবে। নেক্সট যারা সেশন পরীক্ষা দিবেন সেশন গুলোতে, তাদের হয়তো বায়োস্ট্যাটটা আরেকটু বেশি পড়তে হবে। বা ট্র্যাডিশনাল আমাদের এই স্টাডির একটা ডেফিনিশন, বা এই স্টাডির একটা ডেফিনিশন এভাবে আসেনি।
আপনার কোশ্চেন গুলো এসেছে প্রবলেম বেসড, আপনাকে প্রবলেম দিয়ে দেওয়া হয়েছে, ওইটা আপনি অ্যান্সার করতে হবে। তো ওই সময় আসলে মাথা কাজ করছিল না, যেটা হয়েছে আর কি। তো ওই কোশ্চেন গুলো আমি খুব একটা ভালো অ্যান্সার করিনি। তো দেখা গেছে যে এসিকিউ দেওয়ার পর আমার মনে হয়েছে হয়তো কমপ্লিট হবে না বা হবে না। তো আলহামদুলিল্লাহ হলো। তো এরপর যেটা ক্লিনিক্যাল নিয়ে আসলে খুব একটা আমি চিন্তিত ছিলাম না, কারণ যেহেতু আমরা ঠিক 1 বছর আগে আমরা একটা ক্লিনিক্যাল পরীক্ষা দিয়ে এসেছি। তো আমার কাছে খুব কঠিন আসলে ক্লিনিক্যাল মানে অসপি বলেন বা ধরেন এই যে শর্ট কেস গুলো যেগুলো ছিল বা হিস্ট্রি টেকিং স্টেশন গুলি আমার কাছে খুব কঠিন মনে হয়নি। আর যেটা হয়েছে ক্লিনিক্যাল যেটা, যারা আমরা ক্লিনিক্যাল পরীক্ষা আগে দিয়ে এসেছি, ডিফারেন্সটা হচ্ছে এখানে যে এর আগে আমরা যখন ডিসিএইচ এর ক্লিনিক্যাল পরীক্ষাগুলো দিয়ে এসেছিলাম, ওখানে আমাদের শর্ট কেসে টাইম থাকে 3 মিনিট। বাট এখানে আমাদের যেটা হয়, এক্সামিনেশনে আমাদের টাইম থাকে 10 মিনিটস, 10 মিনিট করে করে সময় থাকে। তো দেখা যায় যে দশ দশ মিনিটে আপনার এক্সামিনেশন মোটামুটি, যদি আপনি জানেন যে স্টেপ বাই স্টেপ আপনাকে কি করতে হবে, তাহলে আপনি পারবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। এবং সেক্ষেত্রে মাথাটা ঠান্ডা রাখা খুবই জরুরি। আর কিছু কিছু ক্ষেত্রে যারা থাকেন ওখানে স্যার ম্যাডামরা, ওনারা যথেষ্ট, আমি বলবো অ্যাপ্রোচেবল। জিজ্ঞেস করা যায় ম্যাডাম আমি কি করব বা কি করতে হবে, এরকম ভাবে আপনি জিজ্ঞেস করতে পারবেন। বা আপনি হঠাৎ করে হয়তো মাথা কাজ করছে না, ওনাদের থেকে আপনি জিজ্ঞেস করে নিতে পারবেন যে ম্যাডাম এরপর নেক্সট আমি কি করতে পারি, বা এরকম ওনারা হিন্ট দেয়, চেষ্টা করে, হিন্ট দেওয়ার চেষ্টা করে। বা আপনি তো কোনো কিছু ভুলে গেলে সেটা মনে হয়েছে আহ খুব কঠিন আমার কাছে আসলে ক্লিনিক্যালটা মনে হয়নি। তবে হ্যাঁ, যেটা খালেদ যেটা বললো যে হ্যাঁ, এখন আমার কাছে মনে হয়েছে যে এসবি আর এসিকিউ এই দুইটা যদি ভালো হয়, অন্তত এই জিনিসগুলো একটু আসলে আমাদের হাইলাইট করাটা আসলে খুব জরুরি। মানে পার্সোনালি আমার যেটা আসলে মনে হয়েছে এইটাই, এটাই বলবো। আর যারা সামনে পরীক্ষা দিবেন, অবশ্যই আই হোপ ফর দ্য বেস্ট। অবশ্যই মিড টার্ম হয়ে গেলে আসলে খুবই ভালো লাগে, খুবই ভালো একটা ফিলিংস হয়। আহ আলহামদুলিল্লাহ আপনাদেরও হবে, ইনশাল্লাহ চেষ্টা করবেন। আমার আর বেশি কিছু বলার নেই, এটুকুই। থ্যাংক ইউ। ধন্যবাদ আপুকে। আপু অনেক গুরুত্বপূর্ণ অনেক কথা আমাদেরকে জানিয়েছেন আসলে। একটা হচ্ছে রিটেন পরীক্ষা দিতে গিয়ে আপু যেটা বললেন যে আহ, আমরা যেটা রিসার্চ বেস যেই ইনফরমেশন গুলো পাই, অথবা হচ্ছে থিসিসের যে বিষয়গুলো পাই বা বায়োস্টেটের যে জিনিসগুলো পাই, আমাদের কিন্তু বিসিপিএস এ এই ধরনের একটা এনরোলে করা থাকে। আমাদের রিসার্চ মেথোডোলজি নামে একটা কোর্সে আমাদের চালু থাকে, সেটা প্রায় 3,500 থেকে 4,000 টাকা দিয়ে আমরা এনরোল করি। কিন্তু সমস্যা হচ্ছে ওইখান থেকে যে প্রশ্ন দিবে সেই বিষয়টা কিন্তু আমাদের জানা থাকে না। অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো আমাদেরকে পড়ানো হয়, কিন্তু ইন্টারেস্টিং যে ওই ওই পড়াটাই আমাদেরকে আসলে 3 দিনের মধ্যে শেষ করে দেওয়া হয়। আমরা কখনোই বাসায় এসে পড়ি না। এক, দ্বিতীয় হচ্ছে এই ধরনের প্রশ্ন যে পরীক্ষায় আসতে পারে সেটার জন্য আমরা আসলে প্রিপারেশন নিই না। এটা হচ্ছে আমাদের একটা অনেক বড় একটা সমস্যা। সেকেন্ড হচ্ছে এবার ইথিক্স থেকে এসবিএ তো এসেছে এবং হচ্ছে আপনার রিটেন কোয়েশ্চেন এসেছে। এই জিনিসটাও কিন্তু ইথিক্স এর বিষয়টাও কিন্তু আমাদেরকে সব সময় বিসিপিএস এর কিন্তু একটা কারিকুলামে আমাদের একটা ক্লাসেই নেওয়া হয়। সেই জিনিসটাও আমরা করি না। এরপর হচ্ছে আইসিটি এর অনেকগুলো ট্রেনিং, যদিও আইসিটি থেকে আমাদের প্রশ্ন আসে না। আমাদের কাউন্সিলিং পার্টের একটা ক্লাস থাকে আমাদের। সেই কাউন্সিলিং পার্টের প্রশ্নটা আমাদের আসলে ইউজুয়ালি অনেক বেশি আসে হচ্ছে আমাদের অস্পিতে। অস্পিতে একটা স্টেশনে থাকে কাউন্সিলিং পার্ট, সেখানেও কিন্তু আমরা খুব হালকা পাবিনি। যখন আমরা এই কোর্সগুলো করব, বিসিপিএস এর এই কোর্সগুলো যখন আমরা এনরোল করব, আমাকে চিন্তা করতে হবে এখন থেকে যে এখান থেকে কোনো না কোনো একটা প্রশ্ন আমাদের আসতে পারে এবং সেভাবে আমাদের প্রিপারেশন। তবে আমরা আজকে আমি একটা আনন্দের সংবাদ বলবো। আমাদের তারান্নম আপু আছে, আচ্ছা তারান্নম আপু, আপু হচ্ছে আমাদের বায়োস্টেটের ক্লাসটা নেন। আমি বলবো, হয়তো আপু এটা ডিটেলস বলবেন বায়োস্টেট এবং হচ্ছে ইথিক্স এর বিষয়গুলো নিয়ে। এই জিনিসগুলো আমাদের গতানুগতিক যে আমরা হয়তো বা আবিদ হোসেন মোল্লা স্যার বা আরো বিভিন্ন গাইডলাইন প্লাস হচ্ছে নেলসনের কিছু অংশ এইভাবে করে আমরা যদিও প্রিপারেশনটা নিই, কিন্তু এই পোর্শনগুলো আমাদের কোথাও খুব ভালোভাবে দেওয়া নাই। বিশেষ করে হচ্ছে আমাদের বায়োস্টেট এবং হচ্ছে ইথিক্স, এই দুইটা টপিকস এর উপর কোনো ভালো সরাসরি কোনো নোট নাই। জেনেসিস যেটা করে এই দুইটা বিষয়ের উপর খুব সুন্দর করে হাইলাইট করে এবং খুব চমৎকার দুইটা ক্লাস নেই। সেই আশা করছি এই ক্লাস দুইটা করলে আপনাদের জন্য যে প্রিপারেশনটা নেওয়া দরকার, এসবিএ এবং হচ্ছে এসএকিউ দুইটা পোর্শনে আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে বলে আমি আশাবাদী। তো আমি আমার কথাকে আর দীর্ঘায়ু করবো না। আমি এখন ডক্টর আমাদের আজকের গেস্ট ডক্টর আরশাদ তারান্নম আপুর কাছে চলে যাব। আপু আমাদেরকে হচ্ছে
একটু বলবেন হচ্ছে আমরা কিভাবে প্রিপারেশনটাকে আর একটু স্মুথ করব, সেটার একটা গাইডলাইন আমাদেরকে দিবেন। সাথে হচ্ছে আমাদের এক্সাম বেসড আমরা আসলে কেন ভর্তি হব, ভর্তি হওয়াটার আসলে কোনো গুরুত্ব আছে কিনা। আর পাশাপাশি আমাদের ক্লিনিক্যাল পোর্শনগুলো আমরা ওয়ার্ড বেসড কিভাবে করলে আমাদের এন্ড অফ দ্য ডে পরীক্ষার আগে আমাদের এই যে পেনিংনেস, যেটা সাবরিনা আপু বললেন, আপু বলছেন হচ্ছে আমার কাছে জানা ছিল, আমাদের হসপিটাল আমাদেরকে খুব বেশি এনকারেজ করেছেন যে এইভাবে করে করলে আমার হয়তো হ্যাম্পার বা অথবা হচ্ছে আমার যে টেনশন হওয়া এই বিষয়গুলো নিয়ে সেটা হবে না। তো আমি আপুকে যে বলবো, তার মম্বিকা, আমরা হচ্ছে ওয়ার্ডে কিভাবে আসলে এটাকে কনসাইজ করে খুব সুন্দর করে আমরা ওয়েল অর্গানাইজড করে পরীক্ষার আগেই যেন এই টেনশনগুলো কমাতে পারি, সেটার জন্য আমাদেরকে একটু পরামর্শ দিবেন। ডক্টর আসাদ তারানম আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে? আচ্ছা, শুরু করি তাহলে। সবাইকে শুভেচ্ছা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এক্সাম ব্যাচ আপনাদের যা এটা হচ্ছে অরিয়েন্টেশন প্রোগ্রাম অফ এক্সাম ব্যাচ। ভাইয়া অলরেডি বলেছেন আপনাদেরকে কিভাবে পড়তে হবে। সাবরিনা আপু তার ফিলিং শেয়ারিংস এ অনেক কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছেন আপনাদের। আমি এক্সট্রা করে যে জিনিসটা যোগ করব, আমরা তো এখন সবাই সবাই অ্যাডাল্ট লাইফে আছি। আমাদের অনেক পড়াশোনার ব্যাপার আছে। আমরা শুধু যে পড়বো তা না, আমাদের কিন্তু ডিউটি আছে, ফ্যামিলি প্রেশার আছে, সামাজিক দায়বদ্ধতা আছে। সবকিছু মিলেই কিন্তু আমাদের এখন যতটুকু টাইম পাওয়া যায় ততটুকু পড়তে হবে। এখন কথা হলো আপনি কতটুকু টাইম পাবেন বা কিভাবে আপনি টাইমটা ম্যানেজ করবেন, এই ব্যাপারটা আপনার এখন থেকে স্ট্রিক্ট হতে হবে। যারা এই জুন সেশনে, যেহেতু আপনাদের পরীক্ষা 15 দিন এগিয়ে এসছে, আপনারা জুন সেশনে কিভাবে পড়লে আপনার পরীক্ষা পাসটা ইজি হবে। কারণ আমরা তো চাইলে অনেকবার পরীক্ষা দেওয়া যায়, কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন, আপনি চেষ্টা করবেন আপনি যাতে একবার পরীক্ষা দিয়ে কষ্টটা একবারই করবেন এবং একবার পরীক্ষা দিয়ে চলে যেতে পারেন। কারণ আপনার সব সময় সুযোগ বা সময় আপনার পক্ষে না থাকতে পারে। এমন হতে পারে যে এখন আপনি যে সুবিধাটা পাচ্ছেন, পরবর্তীতে আপনি সেই সুবিধাটা নাও পেতে পারেন। এজন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা মিড টার্ম পরীক্ষা দিবেন এই জুন সেশনে, তারা সবাই চেষ্টা করবেন আজকে থেকে, সিন্স টুডে আপনাদের চেষ্টাই থাকবে আপনারা যেন একবার এই পরীক্ষাটা পাশ করে যান। ইনশাল্লাহ আপনারা সফল হবেন যদি আপনারা কিছু ট্রিক্স ফলো করেন। ট্রিক্স গুলো কি? যেহেতু এটা আপনাদের এক্সাম ব্যাচ নিয়ে আমি মূলত এমফাসাইজ করে কিছু বলবো। সেই জিনিসটা হলো, যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন এক্সাম ব্যাচের জন্য, অথবা যারা যুক্ত হবেন পরবর্তীতে এই সেশনটা যারা শুনবেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা হচ্ছে যেহেতু একবার ডিটারমাইন হয়ে গেছেন যে আমি এই জুন সেশনের পরীক্ষা দেব, আপনি এখন থেকেই জেনেসিসের দেওয়া যে স্কেজুলটা খুব ইম্পর্টেন্স দিবেন। ওখানে যা আছে, মানে এই সময়ের মধ্যে এই পরীক্ষাটা আমার দিতেই হবে। পরীক্ষা ব্যাচে আপনি ভর্তি হয়েছেন মানে এমন না যে আমি ভর্তি হয়ে রাখলাম, পরীক্ষা আমি যখন খুশি তখন পরীক্ষা দিলাম। ব্যাপারটা এমন যাতে না হয়। পরীক্ষা দেওয়ার জন্য আপনার এখন থেকেই প্রিপেয়ার থাকতে হবে। এখন থেকে মানসিকভাবে আপনি প্রস্তুতি নেন যে আমি যেহেতু এক্সাম ব্যাচে ভর্তি হয়েছে, আমি অবশ্যই পরীক্ষা দিব। কারণ পরীক্ষা দিলে আপনার কয়েকটা সুবিধা আছে। আপনি এসবিএ গুলো যেমন সুন্দর মতো কিভাবে আসে সেটা অ্যানালাইসিস করে, জেনেসিস এর কোয়েশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করেন, আপনি বুঝতে পারবেন যে এই কোয়েশ্চেন গুলো এভাবে আসে, তার মানে এই রিলেটেড টপিক গুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্স পাবে। এভাবে যদি আপনি পড়েন তাহলে আপনি দেখবেন ইনশাল্লাহ পরীক্ষার সময় আপনি যে ফাইনাল মিড টার্ম পরীক্ষা দিতে যাবেন বিসিপিএস এ, সেখানে মনে হবে আপনি জেনেসিসেই পরীক্ষা দিচ্ছেন। মোর ওভার এসএ কিউর ব্যাপারেও আপনি খুব ভালো একটা আপনার দখল চলে আসবে। কারণ আমরা যেটা করি, আমরা পড়ি, অনেক কিছুই পড়ি বা অনেক কিছুই জানি, কিন্তু এক্সাম হলে কিভাবে লিখবো বা এক্সাম হলে লেখার টাইম ম্যানেজমেন্ট, এই জিনিসটা কিন্তু সবাই ওভাবে পারে না। সেজন্য আপনি পড়তে পারবেন অনেক, কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে কিভাবে লিখতে হবে বা কিভাবে পড়লে, যেহেতু এক্সাম ব্যাচে শুধু এক্সাম নেবে তা না, এক্সামের সাথে সলভ সেশন গুলো হয়। সলভ সেশন গুলো খুবই খুবই ইম্পর্টেন্স দিয়ে আপনি করবেন। আমি বলবো যারা সলভ সেশনটা খুব মনোযোগ দিয়ে করতে পারবে তাদের জন্য পরীক্ষা পাসটা 80% কাভার হয়ে যাবে। কারণ সলভ সেশনে শুধুমাত্র যে আপনার এক্সাম রিলেটেড যে কোয়েশ্চেন গুলো দেওয়া হয় সেই কোয়েশ্চেন গুলো বলা হয় তা না। সলভ সেশন গুলোতে দেখা যায় খুবই এক্সটেন্সিভ
লেভেলের পড়াটাও পড়া হয়ে যায়। কারণ দেখা যায় আপনি একটা টপিক বলছেন, সেই টপিকের আশেপাশে কোনো না কোনো একটা টপিক আপনাকে বলে দিচ্ছে। ধরেন আপনার পরীক্ষায় আসলো হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এটা রিলেটেড যত যা কিছু আছে মেন্টররা চেষ্টা করেন যে খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করেন যে এই রিলেটেড আরো আরো কি ধরনের আসতে পারে, আশেপাশে কি আছে, যে কারণে আপনি পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই সলভ সেশনটা অবশ্যই করবেন এবং পরীক্ষাটা টাইমলি দেখবেন। আপনি যদি টাইমলি জেনেসিসের যে স্কেজুলটা আপনাকে দিবে সেই স্কেজুল অনুযায়ী আপনি এক্সামটা যদি খুব টাইমলি দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য 100% ইফেক্টিভ হবে। আদারওয়াইজ আপনার কিন্তু এক্সাম ব্যাচে বলেন বা যেইটাই বলেন না কেন, আপনার এডমিট হয়ে কোনো বিশেষ কোনো লাভ বা সুবিধা আপনার হবে না, আপনার পরীক্ষার পাসটাও ইজি হবে না। এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা ভর্তি হয়েছেন তারা আজকে থেকে জেনেসিসের স্কেজুলটা স্ট্রিক্টলি ফলো করবেন। এবং ধরেন আমাদের যেটা হয়, এক সপ্তাহ প্রথম দিকে আপনারা এক সপ্তাহ পর পর একটা করে এক্সাম পাবেন, পরের দিকে এই এক্সামের যে ফ্রিকোয়েন্সি এটা হয়তো বা আরো বেড়ে যাবে। সো আপনি যদি এই স্কেজুলটা মেনটেন করেন আপনার পরীক্ষার আগে আপনার সিলেবাসটা মোটামুটি একবার শেষ হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে বলবো আপনারা যখন এক্সাম দিবেন, যারা ধরেন ঢাকাতে আছেন তারা জেনেসিস সেন্টারে এসে এক্সাম দেওয়ার চেষ্টা করবেন। আর যারা বাইরে পেরিফেরিতে আছেন, ধরেন যারা রাজশাহীতে আছেন, রংপুরে আছেন, কক্সবাজার আছেন বা বগুড়া আছেন, বা যারা আছেন কুমিল্লা আছেন, যারা আসতে পারবেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে, যে টাইমটা জেনেসিস থেকে এক্সামের জন্য দেয়া থাকবে বরাদ্দ থাকবে, সেই স্পেসিফিক টাইমে পরীক্ষাটা দিবেন এবং দিনের পরীক্ষাটা দিনে দিবেন। যেই পরীক্ষাটা আপনি দিবেন তার তো টপিক আগে থেকেই সিলেক্ট করা থাকে, সেই টপিকটা আপনি 7 দিনের মধ্যে, যেহেতু 7 দিন পর পর এক্সাম হয়, 7 দিনের মধ্যে কমপক্ষে 2 থেকে 3 বার পড়ার চেষ্টা করবেন। ধরেন আপনি দেখছেন যে আমার এই সপ্তাহে অনেক বেশি ডিউটি আছে বা এই সপ্তাহে আমার ডিউটির প্রেশারের কারণে আমি পড়তে পারছি না বা পড়াটা ঠিক মতো হবে না, তখন আপনি যেটা করবেন, আপনি হচ্ছে সেই পড়াটা মোটামুটি গুছিয়ে আনার চেষ্টা করবেন। কিভাবে গুছিয়ে আনবেন সেটা আপনার ব্যাপার, যে আমি এই টাইমের মধ্যে কিন্তু আমার পরীক্ষাটা আছে, আমার পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটাকে যদি আপনি ইম্পর্টেন্স দিয়ে নেন তাহলে ইম্পর্টেন্স দিয়ে নেওয়ার কারণে আপনার দেখা যাবে পড়াটা গুছিয়ে আসবে। যদি আপনি এভাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পরীক্ষা দেওয়ার পরে আপনার মডেল টেস্ট থাকবে, মক টেস্ট থাকবে, আলটিমেটলি আপনার যে একটা প্রিপারেশন সেটা খুবই স্ট্রং হবে। সো আমি আপনাদের সবাইকে বলবো টাইমলি পরীক্ষা দেন, টাইমলি পরীক্ষা দেন, এটা আমার বারবার বলা একটা কথা। আপনাদের হয়তো শুনতে বিরক্ত লাগবে বা মনে হবে যে টাইমলি পরীক্ষা দেওয়াটা এত ইম্পর্টেন্স কেন। ইম্পর্টেন্স এই কারণে, কারণ আপনি যদি এখানে টাইমলি পরীক্ষা দেন আপনার প্রিপারেশন যেমন হয়ে যাচ্ছে, মোরওভার আপনার টাইমের যে টাইম ম্যানেজমেন্টটাও খুব ভালো মতো হয়ে যায়। আর যারা আগে পরীক্ষা দিয়েছিল বা যারা আগে জেনেসিস এর সাথে ছিল তাদের সাথে কথা বললে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে জেনেসিস এর যে কোশ্চেন গুলো দেওয়া হয় মোটামুটি উম বলতে গেলে সবগুলো কোশ্চেনই কাছাকাছি প্রায় আসে। এজন্য জেনেসিসে পরীক্ষা দিলে আপনি যখন আবার বিসিপিএস এ পরীক্ষা দিতে যাবেন তখন মনে হবে আপনি জেনেসিসে পরীক্ষা দিচ্ছেন। সো সেভাবেই আপনারা প্রিপারেশন নিয়ে কমপক্ষে 2 বার অন্তত পড়ার চেষ্টা করবেন, তারপরে আপনি পরীক্ষায় জেনেসিসে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন। সর্বশেষে আপনি যখন মডেল এবং মক টেস্ট দিবেন তখন মনে হবে আপনার প্রিপারেশনটা সম্পূর্ণ 100% কমপ্লিট হয়েছে। এখন বলি এখানে কিছু সাবরিনা আপু আপনাদেরকে কিছু জিনিস ধরিয়ে দিয়েছে এবং খালেদ ভাইয়াও বলেছেন খুব সুন্দরভাবে। জিনিসটা হচ্ছে এই যে রিসার্চ মেথোডোলজির যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু বিসিপিএস থেকে যারা মিড টার্ম পরীক্ষায় বসবে তাদের জন্য আলাদা কোর্সের ব্যবস্থা আছে। এই কোর্সটা বাধ্যতামূলক, এই কোর্সটা না করলে আপনি মিড টার্ম পরীক্ষায় বসতে পারবেন না। এখন এই কোর্সটা আপনি শুধু যাবেন 3 দিনের জন্য, আমি গেলাম বিসিপিএস, গিয়ে কোর্সটা করলাম তারপর চলে আসলাম, ব্যাপারটা এমন না। এখন দিন দিন যত দিন যাচ্ছে আমরা যারা কোশ্চেন গুলো নিয়ে অ্যানালাইসিস করি আমাদের কাছে মনে হয়েছে যত দিন যাচ্ছে পরীক্ষার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, মোরওভার ডিফিকাল্ট টু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখন এত ডিফিকাল্ট আস্তে আস্তে হচ্ছে দেখা যাবে একসময় অনেক বেশি হার্ড হয়ে যাবে।
সেই সময়ে কিন্তু আপনার চান্সটা নাও আসতে পারে। এজন্য আমি অবশ্যই বলবো ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স। সো আপনারা যারা পরীক্ষায় বসবেন বলে মন স্থির করেছেন, আপনারা সবাই হার্ট অ্যান্ড সোল এই 6 মাস, 6 মাসও নাই, এখন অলরেডি ফেব্রুয়ারি মাসের হাফ চলে গেছে, আর আপনাদের পরীক্ষা হবে জুনের 15 তারিখ। সো আপনারা হচ্ছে এই যে 4 মাস আছে, 4 মাসটাকে খুব ভালো মতো কাজে লাগানোর চেষ্টা করেন। এখন আপনি কিভাবে কাজে লাগাবেন সেটার জন্য আমি বলেছি জেনেসিসে 1 নম্বরেই বলেছি জেনেসিসের স্কেডিউলটা ফলো করবেন। 2 নম্বরে হচ্ছে আপনার নিজের যে থিঙ্কিং পাওয়ার, সেই থিঙ্কিং পাওয়ারটা বাড়াতে হবে এসবি এর জন্য। আর এসএকিউর জন্য আপনি কিভাবে পড়বেন সেটা নিয়ে ইন ডিটেলস আমাদের আম, বলা হয়েছে। রেগুলার ব্যাচগুলো যেগুলো আছে সেগুলো যদি আপনারা জেনেসিস এর পেজগুলোতে গিয়ে সার্চ দেন যে কিভাবে পড়বো, সেটা নিয়েও ইন ডিটেলস বলা আছে। মোর ওভার আপনি যেটা করবেন, আপনার পরীক্ষার বা আপনার পড়ার টাইমটা আপনার নিজের নিজেরই বের করতে হবে। এখানে হচ্ছে আপনার থাকতে পারে অনেক প্রবলেম থাকতে পারে, কারণ প্রবলেম ছাড়া মানুষের জীবন হয় না। সো আপনি চেষ্টা করবেন আপনার পড়াটা যাতে প্রতিদিন অন্তত আপনি 2 থেকে 3 ঘন্টা আপনার নিজের জন্য টাইম রাখবেন, যেই টাইমটা আপনার মোবাইল ফোন থাকবে না, যেই টাইমটাতে আপনার অন্য কোনো যেগুলো আপনার পড়ালেখাকে ডিস্টার্ব করবে এমন কোনো জিনিস আপনার কাছে থাকবে না। সো এইভাবে আপনি 2 ঘন্টা অন্তত প্রতিদিন পড়েন, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে আপনার একটা ভালো বেস বা আপনার একটা ভালো দক্ষতা চলে আসবে, যে কারণে আপনার এক্সামটা পাস করা ইজি হয়ে যাবে। কিভাবে ক্লিনিক্যাল এবং অসপি কিভাবে ক্র্যাক করবেন, এটা হচ্ছে আপনি যেই ইনস্টিটিউটে আছেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি ঢাকাতে থাকতে পারেন অথবা বাইরের পেরিফেরি কোনো মেডিকেলে থাকতে পারেন। অনেকেই আছে আমার সাথে অলরেডি যোগাযোগ করেছে পেরিফেরি মেডিকেলে। আমি সবাইকেই বলি আপনারা ক্লিনিক্যালের প্রতি অনেক বেশি জোরদার করেন। কারণ দেখা গেছে রিটেন শুধু পাশ করলেই হয় না, রিটেনের পাশাপাশি আপনাদের ক্লিনিক্যাল গুলো খুবই ইম্পর্টেন্স দিচ্ছে স্যাররা এখন। ইদানিং যেটা হয়েছে, আপনারা যে যেখানে আছেন সেখানেই চেষ্টা করবেন যে আমি আহ, এই এক্সামিনেশনটা আজকে করব। তাহলে আপনি ধরেন যেই ইনস্টিটিউটে আছেন বা আপনি যেখানে আছেন সেখানে আপনি আপনার পেশেন্টের উপরে এক্সামিনেশন করতে পারেন। আপনার যত পেশেন্ট আসবে, আজকে আমি রেসপিরেটরি সিস্টেমে এক্সামিনেশন করব, আপনি প্রথমে হাচিসন থেকে পড়ে নিলেন বা ম্যাকলোর থেকে আপনি পড়ে নিলেন অথবা সিনিয়র কারোর কাছ থেকে আপনি জেনে নিলেন। এভাবে আপনি এই এক্সামিনেশনটা আমি আজকে করব, এভাবে আপনি সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে আপনি 5 দিন অবশ্যই 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 এক্সামিনেশন করবেন। কারণ আমাদের যেটা খালেদ ভাই অলরেডি বলেছে, একদিনেই কিন্তু অসপি এবং ক্লিনিক্যাল পরীক্ষা হয়। অসপি এবং ক্লিনিক্যাল পরীক্ষা যেহেতু একদিনে হয়, আপনাদের চেষ্টা থাকবে আপনি অসপি যেখান থেকেই পড়েন না কেন, আমরা ইউজুয়ালি গোপেন স্যারের বইটা সাজেস্ট করি, আপনি গোপেন স্যারের বইটা থেকে পড়তে পারেন, অথবা আপনার অন্য কোনো ম্যাটেরিয়ালস থাকলে অনেকে আগারওয়াল, হল্লা, আরো অনেক বই আছে, এগুলো আপনারা অলরেডি জানেন। সেই বইগুলো থেকে আপনারা চাইলে পড়তে পারেন, কিন্তু আমি বলবো একটা বেস ধরে, একটা বইকে স্পেসিফিক ভাবে ধরে ইন বিটুইন লাইন্স যেটাকে বলে টোটো ভাবে পড়ার চেষ্টা করবেন। আর ক্লিনিক্যালের কথা বলেছি, ক্লিনিক্যালটা আপনার হিস্ট্রি টেকিং এবং কাউন্সিলিংটা নিজে নিজে বলার চেষ্টা করবেন। এবং ক্লিনিক্যাল যেটা, সেটা প্রত্যেক সপ্তাহে অন্তত 5 দিন, 7 দিনে 7 দিন করতে পারলে খুবই ভালো, যদি না পারেন 5 দিন অবশ্যই অবশ্যই আপনার এক্সামিনেশনটা করতে হবে। সো যারা আমাদের সাথে ভর্তি হয়েছেন বা যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন, তাদের সবার জন্যই অনেক শুভকামনা। সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। যদি কোনো প্রয়োজন হয় তাহলে হচ্ছে মেন্টরদের সাথে সবসময় আপনারা যোগাযোগ রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপুকে, আপু অনেক জিনিস নিয়ে আসছেন। এটা আসলে এক্সপিরিয়েন্স যে কথা বলে, মাঝে মধ্যে আমরা বলি না যে এক্সপিরিয়েন্স কথা বলে, বা সিনিয়ররা যে কথা বলে সেটা জুনিয়র বলে, বা আপকামিং যারা পরীক্ষা দিবেন তাদের যে কাজে লাগে, এটার একটা বহিঃপ্রকাশ। তো আমরা আসলে আমাদের মতো করে আমাদের এই কোর্সটাকে সাজাবো ইনশাল্লাহ। রিটেন এবং এসবিএ এবং এসএকিউ, এই দুইটা পোর্শনে আমরা আপনাদের জন্য পুরো প্রিপারেশনটাকে সাজাবো। পাশাপাশি আমাদের ক্লিনিক্যাল ক্লাস থাকবে এক্সাম ব্যাচের লাস্টের দিকে, এবং হচ্ছে বিশেষ করে হচ্ছে আপনাদের রিটেনের জন্য যে প্রিপারেশনটুকু দরকার সেটা অবশ্যই অবশ্যই আপনারা
আমাদের এখান থেকে সর্বোচ্চ সার্ভিসটা পাবেন ইনশাল্লাহ। এক, দুই নম্বর হচ্ছে আপু অনেকগুলো কথা বলেছেন, আমি জাস্ট একটু অ্যাড করবো আর কিছুই না। রিটেন তো প্রিপারেশন আপনি জেনেসিসের সাথে সম্পূর্ণভাবে নিতে পারবেন, বা প্রতি সপ্তাহে আপনি পরে পরে এসে পরীক্ষা দিবেন। সেই ক্ষেত্রে যেটা আমি বলবো, যে আপনারা যে কেসগুলো পান চেষ্টা করবেন ধরেই নেবেন ওইটা একটা মানে এসবিএ অথবা একটা শর্ট কোয়েশ্চেন। কিভাবে? ধরেন আপনি হচ্ছে টিবির পেশেন্ট দেখছেন, কারণ টিভি দেখে কি কি প্রশ্ন করতে পারে ওইভাবে চিন্তা করেন। টিভিতে একটা স্ট্যান্ডার্ড, গোল্ড স্ট্যান্ডার্ড, মানে কোন অ্যান্সারটা দিলে গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে আপনি টেস্ট হিসাবে আপনি এসবি তে লিখবেন, অথবা হচ্ছে লেটেন্ট টিভি কিভাবে ডায়াগনোসিস করবেন। এই যে পড়াটা মানে একটা অ্যান্সার যেখানে আছে, অথবা এটাকে যদি আপনি যদি শর্ট কোয়েশ্চেন হিসাবেও চিন্তা করেন, তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবেন প্রত্যেকটা কেস বেস ধরে ধরে আপনি এসবিএ চিন্তা করেন, এসিকিউ চিন্তা করেন, পাশাপাশি ক্লিনিক্যাল চিন্তা করেন। এটা হচ্ছে এক। দুই নাম্বার হচ্ছে শর্ট কেসের জন্য আপু যেটা বলছেন এটা তো অবশ্যই আপনারা এটা ফলো করবেন। দ্বিতীয় একটা পরামর্শ থাকবে, ধরেন আজকে আপনি একটা কেস রিসিভ করছেন, অথবা আপনি ওয়ার্ডে আছেন, ওয়ার্ডে আপনি আপনার নির্দিষ্ট দুইটা বা তিনটা বেড থাকে, সেখানে আপনার হয়তো দুইটা তিনটা পেশেন্ট থাকতে পারে। ওই তিনটা বা চারটা পেশেন্টকে আপনি সাবজেক্ট হিসেবে চিন্তা করে ওনাদের উপর মানে কনসেপ্ট নিয়ে ওনাদের উপর হচ্ছে আপনি একটা এক্সামিন করেন। হয়তো জেনারেল এক্সামিনেশন হতে পারে, অ্যাবডোমেন এক্সামিনেশন হতে পারে, রেসপিরেটরি হতে পারে। আপনি এটা নিজে একজনকে দেখতে বলবেন এবং আপনি নিজে করতে থাকবেন। তাহলে আপনাকে ধরতে হবে হচ্ছে কোথায় কোথায় আপনার ভুল হচ্ছে, সেগুলো ফাইন্ড আউট করার আপনার একটা সুযোগ থাকবে। অবশ্যই আপনি করবেন, সেটা 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। একটা দুইটা ক্রসিং এর জন্য সময় রাখবেন। পাশাপাশি কোথায় কোন জিনিসগুলো ভুল হচ্ছে সেগুলো আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার এক্সামিনেশনের যে হাতটা সেটা আরো বেশি স্মুথ হবে। থার্ড অপশন হচ্ছে আপনার যেটা অস্পি বলি আমরা, ইউজুয়ালি আসলে আমাদের এখানে হচ্ছে অস্কি হিসাবেই আমরা চিন্তা করি, অস্কি হিসাবে আমাদেরকে দেওয়া হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনি যেই জিনিসগুলো এক্সেপশনাল কোন একটা জিনিস পেলে সেটাকে ডাটা হিসাবে চিন্তা করেন, সেটা হচ্ছে একটা ক্লিনিক্যাল সিনারিও হিসাবে চিন্তা করেন, সেগুলোকে যদি ওই সাথে যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে সেটা চিন্তা করেন। মানে এইভাবে চিন্তা করে যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনার পড়াটা মোটামুটি ওয়ার্ড বেসড করলেও আপনি দেখবেন যে একটা গ্রস একটা ধারণা পেয়ে যাবেন পরীক্ষার মধ্যে কি কি আসে এবং কি কি আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন। রিটেনের জন্য আপনারা বিসিপিএস এ গেলে রিটেনের লাস্ট 5 বছরের কোয়েশ্চেন গুলো থাকে, ওনারা এটা সেল করেন, এটা আপনি নিয়ে নিতে পারেন। কিন্তু এখানে আপনি এসবিএ কোয়েশ্চেন গুলো পাবেন না। আর ওভারঅল এই পুরা প্রিপারেশনটা আপনাদের পাশে জেনেসিস পরিবার অবশ্যই থাকবে, মেন্টররা থাকবেন। এবং আশা করছি আপনাদের এই কোর্সটাতে আপনাদের অবশ্যই কিছুটা হলো আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে হেল্প করতে পারবো। আর আমাদের আজকের ফিডিং সেশনের জন্য ডক্টর সাবরিনা আপু ছিলেন, সাবরিনা আপুকে ধন্যবাদ জানাচ্ছি। এবং হচ্ছে আমাদের তারান্নম আপু ছিল গেস্ট হিসেবে, তারান্নম আপুকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের যেন একটা ভালো প্রিপারেশন নেই সেটার জন্য শুভকামনা থাকলো। এবং আপনাদের সাথেও আমরা যেন সেলিব্রেশন প্রোগ্রামে একসাথে উপস্থিত থাকতে পারি সেই দোয়া কামনায় আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।